প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন এটিএন বাংলা টিভি এর আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আছি আমি মুফতি ইসলাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার ইফতেখার হোসেন। Mr. Hossain, welcome to our show. Thank you very much for having me. Mr. Hossain was assistant judge in Bangladesh. He is a barrister of Honorable Society of Lincoln's Inn. He is a solicitor of Senior Court of England and Wales. However, the information he will provide today is in the capacity of a solicitor. প্রিয় দর্শক, আপনার টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন। উক্ত ফোন নম্বরে ফোন করে আমাদের অতিথি মিস্টার হোসেনকে আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারবেন। Dear viewers, in response to your calls, the answer will be informative, generic and suggestive only. Therefore, before you act on the information you receive, please seek legal advice from independent lawyer. This relates each and every call you make, each and every answer you receive through the whole program from the very beginning. আমি এখন আমাদের অতিথি মিস্টার হোসেনের কাছে চলে যাই। মিস্টার হোসেন, অনুষ্ঠানের শুরুতেই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো ইমিগ্রেশনের বিষয়ে কিন্তু অনেকগুলো আপডেট এসেছে, যেটাকে আমরা পয়েন্ট বেস সিস্টেমে যদি টিয়ার 2 বা টিয়ার 4 বলি। তো টিয়ার 2 ব্যাপারটা আসলে কি, এবং টিয়ার 2 গত আগের যে টিয়ার 2 যেটা ছিল পয়েন্ট বেস সিস্টেম, ওটার সাথে এটার ডিফারেন্স কি, এবং কি কি সুবিধা হচ্ছে বা কি কি ফ্লেক্সিবিলিটির ভিতরে আছে, এবং এই ফ্লেক্সিবিলিটি কিভাবে আমাদের কমিউনিটির মানুষের জন্য হেল্প হতে পারে, এই জিনিসটা দিয়ে আপনাকে শুরু করার জন্য। খুবই ভালো বলেছেন, এবং এটা আমি বলবো এটা ঠিক আপডেট না, এটা একটা যাকে বলে ভূমিধসের মতো পরিবর্তন, আমূল পরিবর্তন বলা যায়। এবং এটা আমাদের কমিউনিটিকে কিভাবে এফেক্ট করবে বা সুবিধা কিভাবে এটার থেকে আমরা বেনিফিটেড হব যদি বলেন, তাহলে আমি বলি যে যারা বিজনেস আছেন, যারা বিজনেস ওনার্স আছেন, কোম্পানি ওনার্স আছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদের জন্য কিন্তু স্কিলড মাইগ্রেন্ট রিক্রুট করাটার এখন সুবর্ণ সুযোগ। আমি জানি এই নতুন পরিবর্তন যেটা অগাস্ট মাসে এসেছে, সেটাকে বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্নভাবে লন্ডন ওপেন এরকম বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। আসলে ব্যাপারটা ঠিক তেমনভাবে না হলেও খুব একটা দূরেও নেই, মিনিং অপরচুনিটি বা সুযোগের দরজা খুলে গেছে। এবং আজকের প্রোগ্রামটা তে আমি চেষ্টা করব সেই ধরনের যেই দিক নির্দেশনা এসছে, কি কি আমূল পরিবর্তন আসলো, বিজনেসরা কিভাবে বেনিফিটেড হবেন, কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য রিক্রুট করতে পারবেন, এবং আগের টিয়ার 2 সিস্টেমকে ভেঙে বর্তমানে যে স্কিলড ওয়ার্কার রুটে কি পরিবর্তন এসেছে, সেগুলো আমরা ধীরে ধীরে আমরা নিশ্চয়ই আজকে বুঝবার চেষ্টা করব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বরাবরের মতোই আমাকে প্রশ্ন করতে পারবেন। বাট মোর ইম্পর্টেন্টলি, এই সুযোগটা কিভাবে বিজনেস বান্ধব, কিভাবে এটা ব্যবসাকে প্রোগ্রেস করার জন্য হয়েছে, সেই ব্যাপারটা আমাদেরকে আগে বুঝতে হবে। এবং একই সাথে বুঝতে হবে যারা বিজনেস ওনার্স আছেন তারা কিভাবে বেনিফিটেড হবেন, হোয়াটস ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটি, আমরা এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। এবং আমি আজকে প্রোগ্রামটা যেহেতু অনেক উদ্যোক্তা শুনবেন, আমি চেষ্টা করবো কিছু কিছু পার্ট ইংলিশে বলার জন্য। আমাদের কমিউনিটি যারা লিসনার্স আছেন তারা উপকৃত হবেন, এবং অনেকেই শুনতে চেয়েছেন আজকের প্রোগ্রামে আমি যেন এটা নিয়ে আলোচনা করি, কারণ নতুন আপডেট এসছে, এবং আমি আগামী প্রোগ্রামগুলোতেও ধারাবাহিকতার সাথে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। সো শুরুতে যদি আমি বলি যে ব্রেক্সিট আমাকে কিভাবে এই আলোচনাটাকে আমাদেরকে লিড করছে, আপনি জানবেন যে 31শে ডিসেম্বর 2020-এ কিন্তু আমরা ফর্মালি আমাদের বিচ্ছেদ হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। সো একই সাথে পরিসমাপ্তি হবে ফ্রি মুভমেন্টের। সো ফ্রি মুভমেন্টে আপনি জানেন মুফতি, আপনি যদি ইউরোপিয়ান ন্যাশনাল হয়ে থাকেন, আপনি এসে পড়তে পারতেন, এদেশে থাকতে পারতেন এবং কাজ করতে পারতেন উইদাউট এনি রেস্ট্রিকশন। সো ওইখানে যেহেতু রেস্ট্রিকশনটা ছিল না, রেস্ট্রিকশনটা কিন্তু চাপানো হয়েছিল দুনিয়ার সব নন ইউ সিটিজেনদের উপরে। সো আগের টিয়ার 2-কে যদি আমি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে বুঝতে পারবেন কি পরিবর্তনটা এসছে। আগে আপনার স্পন্সরকে প্রথমেই দেখাতে হতো যে তাকে তো একটা স্পন্সর লাইসেন্স পেতে হতো, যে স্পন্সর লাইসেন্স কিন্তু ঢালাওভাবে দেওয়া হতো না, বিকজ স্পন্সর লাইসেন্স পেয়ে আপনি ইউরোপিয়ান মার্কেটের বাইরের থেকে মানুষ আনবেন। কারণ আগেই বললাম ইউরোপিয়ান মার্কেটের যারা ইউরোপিয়ান ন্যাশনাল, তাদের তো কোনো রেস্ট্রিকশনই ছিল না, তারা অবাধভাবে আসতে পারতেন, কাজ করতে পারতেন। সো এরপরও যেসব বিজনেসকে ওয়ার্কার আনার রাইট দেওয়া হতো, অবশ্যই তাদের লাইসেন্সটা এত সহজ ছিল না প্রাপ্তি, এবং তাদেরকে অনেক কিছু দেখাতে হতো, জেনুইন ভ্যাকেন্সি, তাদের বিজনেসের স্বাস্থ্য, সলভেন্সি কিরকম, তাদের এবিলিটি, জেনুইন ভ্যাকেন্সি কিনা, এগুলো কিন্তু এখনো অন প্রিন্সিপাল রয়ে গেছে। কিন্তু যেটাতে আমরা যথেষ্ট বেগ পেতে হতো, যে পজিশনগুলোতে আপনি মানুষ আনতে পারতেন, সেগুলো খুবই রেস্ট্রিক্টেড পজিশনস ছিল, খুবই লিমিটেড। এবং সেখানে আপনি কেন মানুষ আনছেন সেটা দেখানোর জন্য আপনাকে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট নামে একটা
কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যেতে হতো, মিনিং আপনাকে দেখাতে হতো আগের সিস্টেমে যে আপনি যাকে রিক্রুট করবেন সেই পজিশনটাতে লোকাল মার্কেট থেকে কাউকে পাচ্ছেন না। খানিকটা এটার লেগেসি রয়ে যাচ্ছে, বাট রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট অ্যাজ উই নো ইজ কমপ্লিটলি প্রপোজ টু বি ইরাডিকেটেড, এটাকে তুলে নেওয়া হচ্ছে। সো তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আগের চ্যালেঞ্জ বা থ্রেশহোল্ডটা ছিল অনেক হায়ার। আপনি আপনার ব্যবসার জন্য আপনি ধরে নিন আপনি একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম, আমি কথা বলছি, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনার একটা ফার্ম আছে, আপনি দুজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট চাচ্ছেন, আপনি এই রিক্রুটমেন্টটা আপনাকে লোকাল মার্কেট থেকেই করতে হতো। আপনি যদি বিদেশ থেকে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আনতে চাইতেন জুনিয়র, আপনি কিন্তু নিয়ারলি ইম্পসিবল হয়ে দাঁড়াতো, কারণ আপনি কিভাবে সেক্রেটারি অফ স্টেট হোম অফিসকে স্যাটিসফাই করবেন যে লোকাল মার্কেটে তুমি এইটা ফুলফিল করার লোক পাবে না। বর্তমান আইনে কিন্তু এই রেসিডেন্ট লেবার মার্কেটে কেন আমি ইংল্যান্ড বা ইউরোপের লোকাল মার্কেট থেকে রিক্রুট করতে পারবো না, এই আমার চ্যালেঞ্জটাকে বা এই রেস্ট্রিকশনটা আর নেই, আমাকে দেখাতে হচ্ছে না। তার মানে বুঝতে পাচ্ছেন আমি যেগুলো আলোচনা করব যে প্রপার স্যালারি, আপনি স্কিল বা আপনি তাকে ঠিক মতো কীভাবে ভ্যাকেন্সিতে আনবেন, তিনি কিভাবে রোল পূরণ করবেন, এটা যদি দেখাতে পারেন আপনি কিন্তু আপনার পছন্দের একজন রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারছেন। তাহলে কি হয়ে গেল, দরজাটা আসলেই কিন্তু স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য উন্মুক্ত হয়ে গেল। আসলে সেটার জন্যই হয়তোবা সবাই এটাকে ইন্টারপ্রেট করছে যে না, লন্ডনে এখন মুক্ত বাজারের মতো হয়তোবা লন্ডনের এমপ্লয়মেন্ট মার্কেটটা ওপেন হয়ে গেছে। খুব একটা ভুল হবে না যদি ওটাকে বলা হয়, কারণ আপনি যদি জেনুইন বিজনেস দ্বারা স্পন্সার্ড হন, ইয়েস আপনি আসতে পারবেন। সো আগের রেজিমটা যেটা বলছিলাম, আগের নিয়মে যেটা ছিল, লোক আনাটা বিজনেসের জন্য যথেষ্ট কঠিন ছিল এবং হোম অফিসের ইন্সপেকশন হতো, স্পন্সারদের অব্লিগেশন বা দায়িত্ব অনেক বেশি ছিল। বাট লিসনার্স, ভিউয়ার্স, নাও আন্ডার দ্য নিউ রেজিম, ইফ ইউ ওন আ বিজনেস and if you own any type of business and if you hold a sponsor license, then you can recruit worker from all around the world. The criteria are very simple. They have said that they have streamlined, the government has streamlined that work. The process has been lot less bureaucratic. You just have to have the sponsor license, you have to show that you have a vacancy and you are offering the salary the government has indicated that you must pay, and then you can recruit from anywhere. So তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি হয় বটম লাইন, তাহলে আমি অ্যাজ এ বিজনেস অনুপ্রাণিত হচ্ছি বাইরের থেকে লোক আনার। আমি যদি জেনুইন ভ্যাকেন্সি থাকে, আমার রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট নিয়ে আমাকে দেখাতে হবে না কেন আমি আমার বাড়ির পাশের লোকটাকে নিলাম না, কারণ এটা উন্মুক্ত মার্কেট বাজার। আমি যদি এমপ্লয়ার হিসাবে নিতে পছন্দ করি কাউকে বাইরের থেকে, গভর্নমেন্ট তো বলছে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আমি তো রুল ফলো করছি। এমন না যে আমি ইমিগ্রেশনের ঢালাও মার্কেট করছি। গভর্নমেন্ট আসলে যেটা করেছেন, যেহেতু ইউরোপের ফ্রি মুভমেন্ট বন্ধ হয়ে গেল, যেন মার্কেটের বিজনেস বা ফাইন্যান্সকে ধাক্কা না লাগে, এজন্য রিক্রুটমেন্টটাকে ইজি করেছে। এটাকে কিন্তু আসলেই সাধুবাদ দেওয়া উচিত। আমি মনে করি কনজারভেটিভ গভর্নমেন্টের এই উদ্যোগটা, আমি জানি না ভবিষ্যতে এটা নিয়ে আবার পলিটিক্স বা ক্রিটিসিজম শুরু হবে কিনা, বাট দ্য ওয়ে উই সি দিস থিং, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু হেল্প আওয়ার কমিউনিটি অ্যান্ড অল অ্যাক্রস দ্য বিজনেস অ্যান্ড ফাইন্যান্সেস ভেরি মাচ, বিকজ স্কিল্ড মাইগ্রেন্ট আনাটা গভর্নমেন্ট যেটা বলছে অ্যাটলিস্ট 8 সপ্তাহ সময় বেঁচে যাবে। আপনি দ্রুত লাইসেন্স পাবেন, আপনি দ্রুত কাউকে যদি ক্রাইটেরিয়া পূরণ করে স্পন্সর করতে চান, আপনি এমপ্লয়ি পেয়ে যাবেন। সো আপনার যদি আমি এখন কলে চলে যাই, তারপর আবার টপিকে আসবো। নিশ্চয়ই। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আফতার বলছি। দর্শক একটু জোরে কথা বলতে হবে, টিভি ভলিউমটা মিউট করে। জি, আমার টিভি ভলিউম মিউট আছে ভাইয়া। জি বলুন। জি, আমি আচ্ছা, আপনার সাথে আজকে কি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবেন না অন্য আদার বিষয়ে কথা বলবেন? দর্শক, আমরা আদার বিষয় নিয়ে কথা বলবো, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি, আমি একজন ব্রিটিশ সিটিজেনশিপ, আমি আমার মামকে আনতে চাচ্ছিলাম আর কি। যদি আমি আমার মাকে আনতে চাই, তাহলে অবশ্যই আমি বেনিফিটে, আমি একজন কেয়ারার আর কি। আমার বাচ্চাটা অসুস্থ, হাজবেন্ড অসুস্থ, তো আমার ক্ষেত্রে কি আমি আমার মার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা দর্শক, আপনি কোন ভিসাতে আনতে চান? আপনি কি আপনার মাকে ভিজিটর ভিসাতে আনতে চান নাকি এখানে? জি, আমি ভিজিট ভিসাতে আনতে চাচ্ছি। জি দর্শক, জি ভিজিট ভিসা। আপনি ভিজিট ভিসা আনতে চান, তাই তো? আচ্ছা, তাহলে আপনি আপনার মাকে টেম্পোরারি ভিসা আনবেন, কিছুদিন থাকবেন, চলে যাবেন, এবং এটাই তো আপনার চাওয়া, তাই না? বিকজ আমি যেতে পারি না, বিকজ আমার ছেলে এবং আমার বাচ্চা হাজবেন্ড দুজনেই অসুস্থ, এই কারণে। আচ্ছা, ধন্যবাদ।
ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন করার জন্য। আমাদের মুফতি আপনি মনে হয় ভালো উত্তরটা দিতে পারবেন, বাট আমার উপরই দায়িত্ব পড়েছে। হ্যাঁ, ভিজিট ভিসার জন্য মাকে আনার জন্য দর্শক আপনার কলের জন্য ধন্যবাদ। যেটা করতে হবে, দেখাতে হবে পারপাসটা সোশ্যাল ভিজিট, ফ্যামিলিকে উনি ভিজিট করবেন, আপনাকে স্পন্সর হতে হবে। আপনি বলেছেন আমি তো কেয়ারার বেনিফিটে আছি, সেটা নিয়ে খুব একটা সমস্যা আমার মনে হয় না হবে, যদি জেনুইন পারপাস অফ ভিজিট হয় যে কিছুদিনের জন্য আপনার অসুস্থ বাচ্চাকে বা অসুস্থ স্বামীকে, আমি সরি শুনিনি আপনি অসুস্থ বাচ্চা বলেছেন কিনা, আই হোপ নট, বাট যদি অসুস্থ বাচ্চা বা স্বামী হয়ে থাকে, আপনি আপনার মাকে দেখতে যেতে পারছেন না, অতএব তাকে আপনি সোশ্যাল পারপাসে চাচ্ছেন তিনি আপনাকে ভিজিটে এসে দেখে যাবেন, আপনার পরিবারের সাথে কিছুদিন থাকবে, এটা পারপাসটা আপনাকে দেখাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি তাকে বাসস্থান অ্যাকোমোডেশন প্রোভাইড করবেন, আপনাকে দেখাতে হবে তিনি আপনার বাসায় থাকবেন এবং বাসাটা ওভারক্রাউডেড হবে না। তারপরে আপনাকে দেখাতে হবে ফাইন্যান্সিয়াল যে রেসপন্সিবিলিটিটা, এটা আপনি যদি নিতে চান, দেখাতে হবে আপনার অ্যাকাউন্টে এনাফ টাকা আছে, যেটার জন্য আপনার মাকে আপনি প্লেন খরচ সহ আসা যাওয়া এবং ওনার থাকার সময় যে খরচটা হবে সেটা আপনি পূরণ করতে পারবেন। অথবা আপনার মা তিনি তার সেভিংস বা তার অ্যাকাউন্ট থেকে উনি দেখাতে পারেন যে আমার কাছে এনাফ সঞ্চয় আছে, আই গট এনাফ সেভিংস, আমি ওটা খরচ করে আমার মেয়ের বাসায় এসে থাকবো। বাট দ্য মোর ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ আই থিঙ্ক হিয়ার ইজ, যে কারণে অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটা হচ্ছে যে আপনার মা এই পারপাস অফ ভিজিট যে ভিসা, এটা শেষ করে চলে যাবেন কিনা। আসলে ওখানেই কিন্তু আসল ঘটনা, যে ওনারা যদি হোম অফিস যদি মনে করে আপনার মা এসে উনার পারপাস অফ ভিজিট ভিসা এবং ভিজিট করে উনি চলে যাবেন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাসের আগে যেতে হবে, উনি ভিসা ওভারস্টে করবে না, তাহলে কিন্তু আপনার মাকে ভিসা ডিনাই করার তেমন কোনো কারণ নেই। এক্ষেত্রে তার ইমিগ্রেশন হিস্ট্রি, উনি আগেও অ্যাপ্লিকেশন করেছেন কিনা, রিফিউজ হয়েছে কিনা, এই ব্যাপারগুলোতে সমস্ত ইনফরমেশন কারেক্টলি দিবেন, কোনো ইনফরমেশন যেন ভুল না হয়। আপনার একটা লেটার আমার মনে হয় খুবই জরুরি, অ্যাজ এ স্পন্সর ডিক্লারেশন দিয়ে বলা যে আমি আমার মাকে আনছি এবং মা অবশ্যই তার ভিজিট ভিসার শেষ হওয়ার আগে চলে যাবেন। আপনার মায়ের দিক থেকে তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আর একটা তার ফ্যামিলি টাইজ, তিনি কেন থাকবেন না আপনার বাসায়। ঠিক আছে, উনিও আপনি উনার মেয়ে, কিন্তু দেশে উনার অনেক দায়বদ্ধতা আছে, উনার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আপনার বাবা থাকতে পারেন, ভাই বোন থাকতে পারেন, উনার গ্র্যান্ড চিলড্রেন থাকতে পারেন, উনি এসে থেকে যাবেন না, এইটা কিন্তু সন্তুষ্ট করার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। এটাই কিন্তু মেইন অ্যাপ্লিকেশনের আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হোসেন। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি দর্শক, আপনার প্রশ্নটা বলুন। ভালো আছেন আপনারা? আমি অপেক্ষা করতে যাই আপনার প্রোগ্রামের জন্য। তো আমার দুইটা কোয়েশ্চন একটু বোঝার জন্য, ফার্লো রিলেটেড। জি বলুন। আমি অ্যাসাইলাম কেস হইলে আমি 5 ইয়ার্স এর ভিসা পাইছি। একটু জোরে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না এখানে। ওকে, আমি অ্যাসাইলাম ভলিউমটা বাড়াতে হতে পারে। পলিটিক্যাল অ্যাসাইলাম কেস কইরা আমি 5 ইয়ার্স এর ভিসা পাইছি, কিন্তু আমি একটা ইংলিশ কোম্পানিতে জব করতেছি। 9 মাস জব করার পরে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমি ফার্লো সিস্টেমে আছি প্রায় 8 মাস। এখন এই অক্টোবরের 30 তারিখে ফার্লো থেকে ওরা আমাদেরকে জবলেস করে দিছে। এখন এরপরে বয়স জনসন অ্যালাউন্স করছে 80%, আর 2 মাস এক্সটেনশন করবে। এখন আমাদের কোম্পানি, আমরা ইমেল দিছিলাম, কোম্পানি না করতেছে, এটা আর ওরা করতে পারবে না। আর এখন আমি কোন রাস্তায় গেলে আমি ফার্লো বা আমি কোনো বেনিফিটের জন্য ক্লেম করতে পারবো কিনা, জব অন্য কোনো জব পাওয়ার আগ পর্যন্ত কোন রাস্তায় গেলে আমার লাগে সুবিধা হবে। আর আমি 5 ইয়ার্স যখন পূর্বে, তখন আমি ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য যখন অ্যাপ্লাই করব, তখন কোনো প্রবলেম হবে কি না, এই জিনিসটা একটু ক্লিয়ার। আপনি একটু লাইনে থাকেন, দেখুন আপনার প্রশ্নটা আপনাকে একটু ক্লিয়ার করে দিই। মুফতি, আমি ওনাকে ডাইরেক্টলি একটু নিয়ে নিচ্ছি। ওকে। জি, আপনার কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্লো রিলেটেড থেকে এমপ্লয়মেন্ট রিলেটেড, বিকজ আপনি ইউ হ্যাভ বিন মেড রিডান্ডেন্ট, তারা আপনাদেরকে ছাঁটাই করে দিয়েছে। সো এখানে একটা টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট হয়েছে। আপনি যদি মনে করেন যে আপনাদের টার্মিনেশন, আপনার সাথে আরো যারা টার্মিনেটেড হয়েছেন জব থেকে, এই প্রসেসটা যদি ডিউ প্রসেসের ভিতর দিয়ে না হয়, আপনারা যদি কনস্ট্রাকটিভ ডিসমিসালের শিকার হন, বা আপনি যদি মনে করেন আরো 2 জনকে না রেখে আপনার পজিশনে আপনাকে টার্গেট করা হয়েছে, আপনি ভিকটিম অফ বায়াস ডিসক্রিমিনেশন, তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। দিস ইজ
এন্টায়ারলি রিলেটেড টু এমপ্লয়মেন্ট ল, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ম্যাটারটা যেতে পারে। জি না, শুধু আমি না, আরো অনেক আছে। জি জি, আপনি একটু শুনতে থাকুন। সো কোয়েশ্চেনটা হচ্ছে এটা ফারলো রিলেটেড না, তারা ফারলো স্কিম এক্সটেন্ড করার পরও নিবে না আপনাদেরকে, দ্যাট ইজ অ্যাজ এ কোম্পানি ইজ দেয়ার ডিসিশন। আপনি এখানে এখতিয়ার নেই আপনার এই বিজনেস ডিসিশনে হাত দেওয়ার, কিন্তু যেই ব্যাপারে আপনার এখতিয়ার আছে সেটা হচ্ছে আমাকে কেন চুজ করা হলো, বা তোমরা অ্যাজ এ বিজনেস কেন ফারলোর অ্যাডভান্টেজ নিলেন না। অফকোর্স আপনার এটা চ্যালেঞ্জ করতে পারবেন কোম্পানির ডিসিশনকে, বাট আই থিঙ্ক ইটস এ এমপ্লয়মেন্ট রিলেটেড ম্যাটার মোর। আপনি অবশ্যই এখন ফারলোর থেকে বাদ পড়ে গেলে নতুন জব দেখতে পারবেন, ইউ হ্যাভ দ্য রাইট টু সিক ফর এমপ্লয়মেন্ট। আর আপনি যদি মনে করেন এমপ্লয়মেন্ট পাচ্ছেন না এই কোভিড এর মার্কেটে, তাহলে কিন্তু আপনাকে যেটা করা উচিত, আপনি অবশ্যই এনআরপিএফ, নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডিং, যদি আপনার পাবলিক ফান্ডিং এর কোনো অবস্ট্রাকশন না থাকে, আপনার কন্ডিশনে সম্ভবত পাবলিক ফান্ডিং এর কোনো বাধা না থাকারই কথা, তাহলে আপনি পাবলিক ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন। আর যেটা বললাম, ইফ ইউ বিলিভ যে আপনার এমপ্লয়মেন্টের টার্মিনেশনটা যথোপযুক্ত হয়নি, তাহলে আপনি আপনার কাগজপত্র, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নিয়ে একজন লয়ারের সাথে দেখা করবেন, ওটা দেখেই কিন্তু আমরা অ্যাডভাইস দিতে পারবো। ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। আমরা মূল আলোচনা চলে যাচ্ছি মিস্টার হোসেন, আমরা টিয়ার 2 ব্যাপারে কথা বলছিলাম। আমি যেটা বলছিলাম এক্স্যাক্টলি, আমি একটু ভূমিকা যেটা বলেছিলাম যে আমাদের ফ্রি মুভমেন্ট, জি জি ওটা আমি আসছি আরো ডিটেলে। ফ্রি মুভমেন্টটা চলে গেছে, যারা ইউরোপিয়ান ন্যাশনাল আছেন তাদেরকে এই কথা প্রসঙ্গেই বলিনি, আপনাদেরকে এখানে যেটা বুঝতে হবে, যারা এখন পর্যন্ত ইউরোপিয়ান ন্যাশনালস আছেন 31 ডিসেম্বরের আগে যারা ঢুকছেন, তারা কিন্তু এখনো আপনি এবং আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন ইউরোপ থেকে বা বাংলাদেশ থেকে, আপনি নিজে এখানে এসে বসবাস বা কাজ শুরু করার পরে। এবং আপনারা আপনাদের প্রি সেটেলমেন্ট স্কিমে জুন 2021 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই কিন্তু যারা 31 ডিসেম্বরের পরে আসছেন, তারা কিন্তু আজকে আমি যে কথাটা বলবো সেই আইনে পড়ে যাচ্ছেন, অতএব তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, তারা নন ভিসা ন্যাশনাল বা নন ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনের চেয়ে ডিফারেন্টলি ট্রিটেড হবেন। তাদের আসাটা যথেষ্ট ইজি, আপনারা সিম্পলি আপনাদের ফেসিয়াল ইমেজ আপলোড করবেন, মোবাইল অ্যাপ দেওয়া হবে, সেখানে আপনারা আপলোড করে দিবেন। আপনাদেরকে 6 মাসের খুব তড়িৎ গতিতেই অনুমতি দেওয়া হবে এদেশে ভিজিট করতে আসার। এবং আপনারা যদি 6 মাসের উপরে থাকতে চান, তাহলে এই আজকের আলোচনাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন কাজ করবেন, আপনাদেরকে যেই সিস্টেমে এখানে কাজ করতে হবে, যা রুলস, সেটা আর যারা নন ইউ সিটিজেন আছে তাদের সাথে এক। কিন্তু আশাটা এবং তাদের অ্যাপ্লিকেশনটা রাদার ইজিয়ার, এবং তাদেরকে অনেক রেস্ট্রিকশন থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। ধন্যবাদ মিস্টার হোসেন। আমি ব্রেকে চলে যাব, আমরা তার আগে একটা কল নিয়ে তারপর ব্রেকে চলে যাব, তারপর আমরা আবার মূল আলোচনা আসবো আফটার ব্রেক। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলুন। আমার একটা প্রশ্ন আছে। আমার ভাই দেশে আইছিল কি স্টুডেন্ট ভিসা, তখন আমি বুঝতে পারিনি দর্শক, স্টুডেন্ট ভিসা, আমার ভাই স্টুডেন্ট ভিসা আইছিল এই দেশে। জি, এরপরে পাসপোর্টটা কি আর গেছেন গিয়েছি, এখন বাংলাদেশে যাওয়ার পরে তার আমেরিকার অ্যাপ্লাই করে হয়েছে। তার বাংলাদেশে তো 2টা নাম থাকে না মানুষ, তো একটা নামে তার অ্যাপ্লাই করে হয়েছে। এখন ভাইয়া রাখি আগর নামে পাসপোর্ট বানাইছো, নতুন পাসপোর্ট নাই, নতুন অন্য পাসপোর্ট দিতে চাইতে পারবে না। আপনার আমি কিন্তু স্ট্রাগল করছি সাউন্ড নিয়ে, আমাদেরকে স্টুডিওতে হয়তো একটু হেল্প করতে হবে, কারণ আমি খুব ফেন্টলি শুনতে পাচ্ছি। দর্শক, আপনার হাতে কতটুকু সময় আছে? আমার হাতে ঠিক হয়তো 1 মিনিট সময় আছে। 1 মিনিট। আপনি তাহলে আমাদেরকে বিরতির পরে আবারও ফোন করুন কলার, আমরা আপনার কথা শুনতে পারিনি, বুঝতে পারিনি। দুঃখিত দর্শক আপনার এই গোলযোগের জন্য বা যান্ত্রিক ত্রুটির জন্য। জি মিস্টার হোসেন, আমরা টিয়ার 2 ব্যাপারে আসি, যদি আপনি 1 মিনিটে কিছু বলতে চান তারপর আমরা দেয়া হচ্ছে। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন। জি, আমি এটা নিয়ে আসলে আজকে কন্টিনিউ করতে চাই। আসলে অনেকগুলো বিষয় আছে, যেটা বলছিলাম যে মূল বিষয়টা হচ্ছে যারা ইউকে স্পন্সর লাইসেন্স হোল্ডার, আমি এই ব্যাপারে কথা বলবো। আমরা একটা স্যাম্পল হিসেবে একটা বিজনেসকে নিব, ওই বিজনেসটা কিভাবে, বিজ্ঞাপন বিরতির পরে আসলে আমি বলতে চাই। আমি একটা স্যাম্পল উদাহরণ হিসেবে দিব যে একজন বিজনেস, তারা কিভাবে একটা স্পন্সর লাইসেন্স নেবেন, তারা কিভাবে তাদের একটা পজিশন ভ্যাকেন্সিতে একজন মানুষকে স্পন্সর করবেন, যে অ্যাপ্লিকেন্টকে কি কি কাগজ দেখাতে হবে, কিভাবে তিনি আসবেন, কিভাবে তাকে পে করতে হবে, এই ব্যাপারগুলো আমি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। এবং একই সাথে আজকে আমরা চেষ্টা করব নতুন স্টুডেন্ট ভিসা, এটা নিয়েও যথেষ্ট জল্পনা কল্পনা যে স্টুডেন্টদেরও খুব সহজ হয়ে গেছে, কিছুই দেখাতে হবে না, এগুলো কিন্তু বিভ্রান্তিমূলক কথা। এবং বিজ্ঞাপন বিরতির আগে আমি অবশ্যই বলবো, যারা বাংলাদেশে প্রোগ্রামটি দেখছেন, এরকম বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট যারা আপনাদেরকে এই ধরনের অনেকটা হয়তো বা বলছে যে
এটা ইজি হয়ে গেছে, এটা করতে হবে, একটু সাবধানতার সাথে আপনাদেরকে ট্রেড করতে হবে, চলতে হবে। ধন্যবাদ মিস্টার হোসেন। দর্শক, আমাদের সময় হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
ইংলিশে একটু বলতে পারি? প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার ইফতেখার হোসেন। মিস্টার হোসেন, আমরা পয়েন্ট বেস সিস্টেমের কথা বলছিলাম, টিয়ার 2 বিষয়ের কথা বলছিলাম, তো আপনাকে আবার রাইট, এটাকে টিয়ার 2 বলা হবে না, 1 তারিখ থেকে এটাকে স্কিলড ওয়ার্কার রুট বলবো আমরা, না দ্যাটস ফাইন। এখন পর্যন্ত তো এটা টিয়ার 2 আছে, সো ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। সো আমি যেটা বলছিলাম, আমি একটু দ্রুত এখন আলোচনাটা মুভ করব, দেয়ার ইজ লট টু কভার। প্রথমে আমি ডাইরেক্টলি বলি যারা বিজনেস ওনার্স আছেন, সো এই পার্টটা আমি একটু ইংলিশে বলার চেষ্টা করব, বিকজ দেয়ার ইজ লট অফ বিজনেসেস হু আর ইন্টারেস্টেড, দে শুড নো হোয়াট টু বি ডান। So, viewers, if you own a business, and say it could be in any industry, you could be having a law firm, you could have an accountant firm, you could have a wholesale business, you could have a retail shop, you could have a travel agency. So you name it, any businesses that you have, maybe you're in manufacturing, maybe you have a recruitment agency. So all you have to do, যে occupational standard যে occupational list গুলো আছে, go to direct.gov and look at the appendix E, appendix A, B, C. There are quite a few appendix that they have published, which the government says will be streamlined, it will be simplified, and they will work on the position. They will stop some positions, they will open new positions. But I've had a chance to look at those positions, and I must say, lot are offered. There are so many positions that you can think of, it will take literally the rest of the program if I go through every position. So if you own a business, if you have a genuine vacancy, the present system coming to effect from 1st of January 2021 will allow you to recruit worker, skilled worker from outside. So businesses, what you have to do? আপনাদেরকে ফার্স্টলি ইউ হ্যাভ টু অবটেন এ লাইসেন্স, আপনাদেরকে একটা লাইসেন্স নিতে হবে, which we call sponsor license. The same system is still in place. The difference are in terms of who you recruit. So let's say আপনি কিভাবে লাইসেন্স অবটেন করবেন, the pretty much the genuine tests are there. So you have to have a genuine business. There has to be a genuine need. So আপনার রিক্রুটমেন্টটা যে করছেন এটা একটা ফিকটিশিয়াস পজিশন না, you have to show within the business there is a need. So say for instance আপনি একটা রেস্টুরেন্ট চালান, এখন আপনি আপনার রেস্টুরেন্টটা যদি ফ্র্যাঞ্চাইজ না হয়, 10টা ব্রাঞ্চ না থাকে, আপনি যদি মনে করেন আমার রেস্টুরেন্টের জন্য আমি একটা ওয়েবসাইট ডিজাইনার আনবো, এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না। সো আপনার একটা বিরাট শপ আছে, ধরেন আমরা কমিউনিটির একটা বড় মার্কেট যেটা আমরা সবাই হয়তো যাই, এরকম একজন বিজনেস যদি মনে করেন আমার একটা প্রোডাকশন ম্যানেজার দরকার, আমার একটা হোলসেল ম্যানেজার দরকার, আমার একটা রিক্রুটমেন্ট ম্যানেজার দরকার, তিনি যতক্ষণ পর্যন্ত এটার রিজনেবলনেসটা দেখাতে পারবেন, হোম অফিস উইল বি হ্যাপি। You have to show the genuine vacancy and the role is credible. The role is needed. যদি এটা বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি ওই পজিশনে লোক আনতে পারবেন না। And where you will need to show it? When you apply for the sponsor license. The sponsor license applications will be decided very quickly. You have to show you are a genuine business, number one. Number two, the position that you want to recruit people are genuine. But more importantly, your health, your financial health as a business. If you are churning out every year, financial year, আপনি দেখাচ্ছেন, there is a lot of administrative expenses and the turnover is not that much, তাহলে তো the financial health is not good. Yeah, not necessarily you have to earn or yield a profit, but আপনি যদি দেখান যে আপনার turnover 100,000 pound এবং আপনার administrative cost 85,000 and other cost দিয়ে আপনি হয়তো প্রফিট করেননি, but you have maintained a very good turnover and everyone got paid including yourself, then I think that is credible argument. You don't have to make a lot of profit, but as long as there is a sufficient turnover and you are having a good payroll, people are being paid by you, তাহলে you can justify getting another position filled. But then again, it's all subjective, it's all merit on the basis of your business and its need. What I'm trying to say is you have to be a genuine business, you have to have a good financial health, you have to maintain all the necessary requirements, which is you have to submit your return, you are not in lot of debt,
Insurance. corporation tax, and all the other requirements are there in place, and you have a genuine premises, you are what you say on paper, inspection hote pare. So that is very important. As a business, you must also understand there will be some expectation from you. The first expectation will be that the vacancy that you have created is not fictitious. I keep coming back to that. So you cannot just fill your own family member. So the whole purpose is not to bring your own family member. So that is where you need to avoid the nepotism. So you're not making a sort of a vacancy just to bring your own people. The business should demonstrate that there is a need, and you are capable employer, you are paying, you are under all the obligations rightfully, and the business will benefit from the recruitment. Ebong jara business owner tade criminality check hobe, your of course background will be checked, whether you are in previously in any violation will be required. Then importantly, the recruitment has to be paid the right salary. Now this is a whole new chapter that has been introduced this time, which I will take you through gradually. The next part would be the applicants who are coming. So remember, employer, the business, you have to first obtain a sponsor license in order to be able to bring people over, to recruit people from all over the world. Your business needs to show they are able to pay the salary and the skill which will be basically filled up by someone, an individual who has got the skill. So ebar ami next alochonay chole ashi, kara ashte jacchen applicant tader ki dekhate hobe. So firstly, the first significant changes Mufti jeta asche, under the last regime, you were only be able to bring people who were filling a position which is equivalent to degree level, RQF level 6 and above. The threshold has been lowered now. So the position that you can actually bring people over to fill up is as equivalent to RQF 3, level 3. This is not a degree level. So onek position ekhon notun kore expansion e ana hoyeche, those are not degree level required positions. So therefore the applicant that will be coming, they don't need to show that degree level, academic level, তাদের degree completion ছিল যেটা last সময়ে ছিল. They have to show they have the skill, the professional skill though, which is necessary to fulfill that job. আপনি একজন ল্যাব টেকনিশিয়ান আনবেন, আপনি এমন কাউকে আনতে পারবেন না who has got no history of that professional experience. So how can you justify the lab technician will be someone who had no professional experience? How do you even know he will be able to offer the services that your business needs? So kichuta modicum of common sense ebong reasonableness thakte hobe. They have to be able to speak a good level of English. So student jara achen taderke B2 ebong these workers must show B1 level English language test, and English language requirement ami aru ekটু pore apnaderke aro ekটু detail e bujhabo. But let me come back to the main part of our update, which is how much salary and where you have to pay them, and where does it say how much salary needs to be paid. So ami chot kore chole jacchi sei requirement. So the skilled worker viewers are now have to be shown that they are getting paid according to the list. এই যে লিস্টটা এখন পাবলিশ করা হয়েছে, সেই লিস্টে তাদেরকে স্যালারি দিতে হবে, এবং পয়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ইজ 50 পয়েন্টস। একটু আপনারা শুনবেন, এবং এই বিষয়ে অনেক ডেলিবারেশনের দরকার আছে, কারণ অন দ্য ফার্স্ট রিডিং you may find it to be rather complicated, but it is actually not. If you go through the text, if you go through the position, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই পয়েন্ট স্কোরিং এবং স্যালারি স্কোরিংটা কিন্তু অতটা কমপ্লিকেটেড নয়। সো যাদেরকে আপনি ইস্যু করবেন কস্ট, সেই অ্যাপ্লিকেন্টকে দেখাতে হবে তিনি 70 পয়েন্ট পাচ্ছেন। সো আপনি কথার কথা একজন ইলেকট্রিশিয়ানকে আনবেন, সিভিল ইঞ্জিনিয়ারকে আনবেন। এখন সেই সিভিল ইঞ্জিনিয়ার সাহেবকে তার অ্যাপ্লিকেশন তো তিনি বাংলাদেশ থেকে করবেন, আপনি একটা কস ইস্যু করে দিলেন। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? ইউ গট দ্য লাইসেন্স, রাইট? দেন ইউ উইল বি গিভেন অ্যান অ্যালোকেশন। You have to tell the home office,
আমার বিজনেসে আই নিড 5 to 10 পিপল নেক্সট ইয়ারে, অথবা 1 অথবা 2, whatever the number your business requires. Then the home office will give you an allocation according to the need of your business. So that part home office will test and ask you documents. Say you have passed that test. You have been now allocated to cost, which is called certificate of sponsorship. আপনি এখন কস্টটা ইস্যু করছেন টু ইয়োর রিক্রুটমেন্ট, যাকে আপনি রিক্রুট করছেন। এখন এই ব্যাপারে কিভাবে আমি রিক্রুটমেন্টটা করলাম, কেন তাকে চুজ করলাম, দিস কোয়েশ্চেন্স অ্যাজ রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট ইজ নাও গন অ্যাওয়ে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু শো extensively. You just have to say, I have found him, he will be able to offer the services that I need, right? So তাকে 70 points পেতে হবে। এখন প্রথম 50 পয়েন্টকে বলা হয় ম্যান্ডেটরি পয়েন্টস, বাকি অ্যাডিশনাল 20 পয়েন্টসকে বলা হচ্ছে ট্রেডেবল পয়েন্টস। এটা ট্রেড করা যায় বিভিন্ন এরিয়া থেকে, সোর্স থেকে। এই ব্যাপারগুলোতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। সো লেটস ফাইন্ড আউট হাউ ইউ উইল গেট 50 পয়েন্টস। আই এম টকিং অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট, সরি আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্ট, যাকে আপনি রিক্রুট করছেন। সো ম্যান্ডেটরি পয়েন্টসের ক্রাইটেরিয়াটা হচ্ছে এ কম্বিনেশন অফ পয়েন্টস গিভেন ফর স্যালারি, এবং সেই জবটা কি শর্টেজ অকুপেশন লিস্টে আছে নাকি রিলেভেন্ট পিএইচডি লেভেলে আছে, সেটা ট্রেডেবল পয়েন্টস থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো ফার্স্টলি ম্যান্ডেটরি পয়েন্টস। ম্যান্ডেটরি পয়েন্টসটা আপনাকে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি ফর ইয়োর স্যালারি অ্যান্ড দ্য কস্ট দ্যাট ইউ হ্যাভ ইস্যুড। যাহা মুহূর্তে আপনি কস্ট ইস্যু করে দিলেন, আপনার ওই অ্যাপ্লিকেন্ট পেয়ে গেল 20 পয়েন্টস, ডান। Then the next 20 points will be given for the appropriate skill level. So আপনি approved sponsor হিসাবে cost issue করলেন, তিনি পেয়ে গেলেন 20 পয়েন্ট। আপনি কস্টটাকে ইস্যু করলেন ফর এ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল। নাও হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল? এটার জন্য একটা অ্যাপেন্ডিক্স দেওয়া হয়েছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পজিশন দ্যাট সুটস দ্য ভ্যাকেন্সি। আপনি যেই পজিশনে অ্যাপ্রোপ্রিয়েট জবটা অফার করছেন, সেই জবের স্কিল, সেই জবের পজিশন নেম, নাম্বার, এই সবগুলো যদি আপনি রাইটলি আপনার বিজনেস নিডের সাথে সামঞ্জস্য রেখে ইস্যু করেন কস্ট, দ্য অ্যাপ্লিকেন্ট উইল গেট অ্যানাদার 10 পয়েন্টস। এবং the rest of the 10 points within the mandatory points is for English language test. আমি আবারও বলি, প্রথমে 70 পয়েন্টস পেতে হবে যিনি আসছেন, যাকে আপনি আনবেন। আপনি তাকে 70 পয়েন্টসের মধ্যে কিভাবে পয়েন্টসগুলো তিনি পাবেন, আপনার ভূমিকাটা কিন্তু এখানে অনেক। আপনি যখন একটা কস্ট ইস্যু করছেন, আপনার বিজনেস, as soon as you have issued a cost, he has got 20 points. Just by getting the characteristics points offered to him, 20 points সে পেয়ে গেল। নেক্সট, আপনি যে পজিশনে অ্যাপ্রোপ্রিয়েট জবে তাকে অফার করলেন, আপনার কস্টটা পজিশনটা অফার করলেন, এখানে তাকে আরো 20 পয়েন্ট দেওয়া হলো, 40 পয়েন্ট তার ব্যাগে চলে আসলো। দ্য রিমেইনিং 10 পয়েন্টস ম্যান্ডেটরি পয়েন্টসে তাকে পেতে হবে বাই শোয়িং আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি আছে। যেই পজিশনই হোক না কেন মুফতি, যেই পজিশনে আসুক না কেন, গভর্নমেন্ট একটা ব্যাপারে খুবই সজাগ যে দে মাস্ট বি এবল টু স্পিক ইংলিশ অফ এ রিজনেবল স্ট্যান্ডার্ড লেভেল। সো যেই পজিশনে আসুক, আপনি হয়তো বলতে পারবেন প্রোডাকশন ম্যানেজার বা আমার ফ্যাক্টরিতে ওয়েল্ডিং এ কাজ করবে, হি ডাজন্ট নিড দ্যাট মাচ ইংলিশ, বাট নো, হি হ্যাজ টু সাফিসিয়েন্টলি শো হি হ্যাজ গট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এটাতে অনেকেই কিন্তু যারা এই ব্যাপারগুলোতে বলছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটাকে ডাউন প্লে করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যারা আসবেন তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি ছাড়া তারা আসতে পারবে না। এবং আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে দেখাতে হবে আইদার আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি থেকে এসেছেন, অথবা আপনার একটা ডিগ্রি আপনার আছে যেটা টট ইন ইংলিশ, বাট আপনার যে ডিগ্রিটা সেটাকে আপনি দেখাতে পারবেন ইকুইভ্যালেন্ট টু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাপকাঠিতে নারীর দ্বারা দেখাতে হবে ইংলিশ করেছেন, অথবা আপনি দেখাতে পারবেন আপনি অ্যাসেসড হয়েছেন এবং আপনার অ্যাসেসমেন্টে আপনার এমপ্লয়ার খুশি। বাট এটা মূলত স্পন্সর অফ স্টুডেন্টদের জন্য বেশি মাত্রায় খাটে। আপনার রিক্রুট যদি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাশ করে থাকেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টট প্রোগ্রামে বা টেস্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যাটিসফাই করতে পারবেন। দোজ হু আর স্টুডেন্ট, আমি আজকে আলোচনাতে এক ফাঁকে আপনাদের ব্যাপারেও বলবো আপনাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা কেন ডিফারেন্ট। সো আমি চলে আসি এবার ট্রেডেবল পয়েন্টস, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা যথেষ্ট ডাইনামিক একটা চিন্তা ভাবনা করা হয়েছে। ট্রেডেবল পয়েন্টস হচ্ছে ভিউয়ার্স, 50 পয়েন্টস পাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেন্টকে আরো 20 পয়েন্টস পেতে হবে। এই 20 পয়েন্টস কিন্তু একটা
সিস্টেমের ভিতর দিয়ে কাউন্ট করা হবে। এটাকে বলা হচ্ছে ট্রেডেবল পয়েন্টস। 20 পয়েন্টস তিনি পেতে পারেন যদি আপনি তাকে একটা গোয়িং রেট অথবা মিনিমাম 25,600 পাউন্ড 25,600 পাউন্ড আপনি অফার করেন, হুইচ এভার ইজ হায়ার। ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনারা যদি নতুন ইমিগ্রেশন রুলের টেক্সটটা পড়েন, আই থিঙ্ক এখানে হুইচ এভার ইজ হায়ার প্যারাগ্রাফ 38 না দেওয়াতে অনেকেই সমস্যায় পড়ে গেছেন। 38 বা 39 প্যারাগ্রাফে হুইচ এভার হায়ার না দেওয়াতে পরবর্তী কয়েকটা ব্যাখ্যা কিন্তু তাদেরকে বুঝতে বেগ পেতে হচ্ছে, এবং আমাকে এখানে অনেক আমাদের ক্লায়েন্টকে অনেক বিজনেসকে আমাকে ব্যাখ্যা করতে হয়েছে হাউ দিস শুড ওয়ার্ক গোয়িং ফরওয়ার্ড নেক্সট ইয়ারে। সো প্রথমে কথা হচ্ছে কম্বিনেশন অফ পয়েন্টসের 50 পাউন্ড পাওয়ার পরে ট্রেডেবল পয়েন্টস 20 পয়েন্টস আপনি পাবেন যদি আপনি তাকে জেনারেল স্যালারি থ্রেশহোল্ড 25,600 অফার করেন। সো কথার কথা, আপনি যে পজিশনে আনবেন সেই পজিশনে স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে 22,300, কিন্তু আপনি যদি ওইখানে তাকে হায়ার স্যালারি 25,600 স্যালারি দেন, তাহলে যে অ্যাডিশনাল 20 পয়েন্ট তিনি সাথে সাথে পেয়ে যাবেন। আন্ডারস্টুড? ইউ ডোন্ট হ্যাভ টু পে হিম 25,600 just to reach that. But again the question is, if you do not give him the higher salary, তিনি তো আসতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, তোমার স্যালারিতে আমাকে লিস্ট বলছে 22,400 দিতে হবে, আমি 22,400 বেশি তোমাকে দিব না, then you're not actually helping him. Why? Because he has to score the tradable 20 points, যেটা আপনি স্যালারি না দিলে তো তিনি পাবেন না। হ্যাঁ, স্যালারি না দিলেও আরো 3টা উপায় তিনি পেতে পারবেন। কিভাবে আমি একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে, যেই জবটা আপনি অফার করছেন সেই জবটা করার জন্য অ্যাপ্লিকেন্টের পিএইচডি লেভেলের ডিগ্রি আছে, তাহলে কিন্তু 20 পয়েন্ট পেয়ে গেল। Number one. So you don't have to pay him 25,600 minimum salary. You are paying nothing less than, ভালো কথা, 20,400 এর নিচে কোনো স্যালারি দেয়া যাবে না। সো এটা একটা মিনিমাম ক্যাপ। You cannot offer anyone salary less than 20,400. এখন আপনি বলছেন আমি 23,000 পাউন্ডের চেয়ে তোমাকে বেশি দিব না। ফাইন, he will still get the points. Why? Because তিনি পিএইচডি যদি থাকে তার ওই জবটা করার জন্য, তাহলে অ্যাডিশনাল 20 পয়েন্ট সে পেয়ে যাবে। বাট প্র্যাগম্যাটিক আলোচনাটা হচ্ছে, যখন আপনি কাউকে পিএইচডি লেভেলের জব দিবেন তার স্যালারিগুলো কিন্তু দেখা যাবে 25,600 উপরেই হবে ম্যাক্সিমাম। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস ইন্ট্রোডিউস করেছেন, এখানে লয়ারদেরকে কিন্তু অনেক মাথা খাটিয়ে অ্যাডভাইস দিতে হবে, সেটা হচ্ছে গোয়িং রেট। নাও গোয়িং রেটটা কি? গোয়িং রেটটা হচ্ছে যেটা ইন্ডিকেটিভ স্যালারি, প্রতিটা পজিশনের জন্য একটা স্যালারি বেঁধে দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে গোয়িং রেট। নাও গোয়িং রেটের 80% থেকে 90% স্যালারি যদি আপনি দেন, তাহলে কিন্তু উনি একভাবে পয়েন্টটা স্কোর করবেন। কিন্তু আপনি যদি গোয়িং রেটটা 25,600 নিচে হয়, তাহলে কিন্তু এক্সট্রা 20 পয়েন্ট সে পাচ্ছে না। তখন তাকে আশ্রয় নিতে হবে ওই জবটা, যেই জবে তিনি আসবেন সেটা কি শর্টেজ অকুপেশন লিস্টের জব কিনা। সো অনেকগুলো লিস্ট অফ জবের মধ্যে আরেকটা লিস্ট বানানো হয়েছে, যেখানে কিছু কিছু জব গভর্নমেন্ট বলে দিচ্ছে এটা শর্টেজ অকুপেশন লিস্টের জব। সো যাহা মুহূর্তে আপনি শর্টেজ অকুপেশন লিস্টের জব কাউকে অফার করেছেন, তিনি ওই অ্যাডিশনাল 20 পয়েন্ট পেয়ে গেলেন। ওকে, সো দিস ইজ অ্যানাদার ওয়ে টু গেট দ্যাট এক্সট্রা 20 পয়েন্টস। কিছু হেলথ অ্যান্ড এডুকেশন জব, এটা কিন্তু ম্যাসিভলি এনকারেজ করা হয়েছে। আন্ডারস্ট্যান্ডেবলি আমরা একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছি, হেলথ সেক্টরের উপরে স্ট্রেইন পড়ছে, চাপ পড়ছে। সো এখন যারা হেলথ প্রফেশনাল আছেন, আমি বাংলাদেশের চ্যানেলে এসে কথা বলছি, কমিউনিটির মানুষদেরকে কথা বলছি, সো যারা বাংলাদেশের ডক্টরস আছেন, মিডওয়াইফ আছেন, নার্সেস আছেন, দেয়ার আর হোল লিস্ট অফ হেলথ রিলেটেড জবস অন অফার। তারা কিন্তু এখন হাইলি তারা কিন্তু লুক্রেটিভ অফার হিসাবে দেওয়া হচ্ছে। ওই রকম জবে কেউ যদি আসেন, তারাও কিন্তু 20 পয়েন্ট অ্যাডিশনাল পেয়ে যাবেন। সো এগেন ভেরি ইম্পর্টেন্ট, হুইচ জব ইউ অফার। আর সেকেন্ডলি এডুকেশন জব। সো আপনি একজন স্কিল প্রাইমারি টিচার, আপনি নার্সারি টিচার, আপনি ম্যাথস টিচার, আপনি সায়েন্স টিচার, আপনি জিওগ্রাফি টিচার, আপনি টিচার, আপনি এসে এখানে টিচ করবেন, আপনাকে কোনো স্কুল, হ্যাঁ অফকোর্স এটা পাবলিক জব, বাট আপনি কোনো প্রাইভেট টিউশনও পড়াবেন। The thing is,
ইফ ইউ আর গোয়িং টু বি ইন অ্যান এডুকেশন রিলেটেড জব, তাহলে কিন্তু আপনি 20 পয়েন্ট স্কোর করছেন। তাহলে কি দাঁড়ালো, 70 পয়েন্টস আপনার অ্যাপ্লিকেন্টকে পেতে হবে। আমি 50 পয়েন্ট ম্যান্ডেটরি পয়েন্টস বলে দিলাম, তিনি কিভাবে পেলেন। সময় আছে বিজ্ঞাপন পেতে যাওয়ার পর। আচ্ছা, 1 মিনিট, রাইট। সো আমি এই পার্টটা শেষ করতে পেরেছি। ধন্যবাদ, মুফতি আমাকে অনেক ধৈর্য ধরে সময় দিয়েছে। সো এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল যে 50 পয়েন্টস এবং 20 পয়েন্টস পেতে হবে। বিজ্ঞাপন বিরতির পরে আমি কয়েকটা উদাহরণ, আমি হোম অফিসের দেওয়া স্যাম্পলগুলাই আপনাদেরকে উদাহরণ হিসেবে বলবো, কারণ তাহলে পরে যখন আপনারা দেখবেন বুঝতে সাহায্য করবে। বিজ্ঞাপন বিরতির পরে মুফতি আমি একটু আলোচনা করতে চাই, এই যে আমি ট্রেডেবল পয়েন্টস 20 পয়েন্টস আর ম্যান্ডেটরি পয়েন্টস বললাম, পার্টিকুলার জব রেফারেন্স দিয়ে সেই জবের স্যালারি কিভাবে ক্যালকুলেট করা হবে আমি একটু সেটা আলোচনা করতে চাই যদি আমরা সময় পাই। ধন্যবাদ মিস্টার হোসেন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানগুলো ইউটিউবে আপলোড করে থাকি। ইউটিউবে সার্চ অপশনে যে লিগ্যাল প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে আপনারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। দর্শক, সময় হয়েছে এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার ইফতেখার হোসেন। মিস্টার হোসেন, আমরা মূল আলোচনায় চলে যাই। আপনি খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছেন, টিয়ার 2 ট্রেডেবল পয়েন্ট। শর্টেজ অফ অকুপেশন লিস্টে থাকলে তিনটা আপনি অপশন দিয়েছেন, পিএইচডি এবং as we were talking, as a sponsor, when you recruit someone, they has to show they have got 70 points. They have to score 70 points. So as soon as you offer them the course, you give them 20 points. If you offer them a position which is approved by those lists, they get another 20 points, and they have to score the remaining 10 points within the mandatory points if they can show their English language ability. Now the remaining 20 points, as the presenter was mentioning, is called tradable points. So the tradable points is a combination of lot of options. So this is why they call it tradable points. So you can score that 20 points if you offer them a job which is giving them a salary 25,600 minimum or as per the going rate. So not every salary will be 25,600. Some of the position will require you to pay 49,000 pounds. 37,000 pounds. So that would be the going rate. If you pay them 25,600, they will not score that 20 points. Do you understand? So that's why every position that you apply for that recruit, you have to make sure you are paying them as per the right salary, because that is important. So that is called tradable points. But if they don't score that additional 20 points from their salary, they can still score it if they have a PhD degree, or the job is listed under the shortage occupation listed job, or that person is coming from graduate route or student route. That is very interesting. That is called new entrant. So new entrant will score 20 points. So what I want to do at this stage is to give you some examples for all of your understanding. আমি এটা একটু বাংলায় বলবো, ইংলিশও বলার চেষ্টা করব, যারা শুনছেন এমপ্লয়ার বিজনেস তারা যেন বুঝতে পারেন। So Home Office has given few examples, which is very interesting, I thought. So they have explained those situations to understand how the going rate, the salary and the point scoring will happen. So ধরেন কথার কথা, একজন আসবে স্কিল ওয়ার্কার পজিশনে, তিনি ল্যাব টেকনিশিয়ান হিসাবে আসবেন। তার স্যালারিটা আপনি অফার করছেন 21,600 or 21,000 pounds, এবং she has met all the mandatory criteria for the point based system and she has successfully scored 50 points. But here is the problem. The salary is not giving her extra 20 points because the going rate is higher, or it is not minimum 25,600. Say going rate as a lab technician, if it's less than 25,600 points, then she doesn't score that extra 20 points. তখন তিনি কি করবেন? Thankfully এই example যেটাতে আমি দিলাম, এই পয়েন্টটা is categorized as a job where PhD is required. So the applicant, if he has or if she can show she has a PhD degree which is relevant to STEM PhD in biochemistry, তাহলে সে 20 points পেয়ে গেল। সো আমরা আবারও একটু গো থ্রু করি। আপনি তাকে যে স্যালারিটা দিলেন, সেই স্যালারিটা গোয়িং রেটের জন্য ঠিক আছে, বাট ইট ইজ স্টিল লেস দেন 25,600. So that is a problem. So she is not getting the 20 points extra, but she will overcome the challenge because she can show the job that I'm going to do as a lab technician, I have a relevant or related PhD degree, academic PhD degree. তখন তাকে 20 points দিয়ে দেওয়া হলো। আরেকটা উদাহরণ আমি দেখছি গোয়িং রেট স্যালারিটাকে বোঝার জন্য। So say for instance someone called Richard wants to come to UK, এবং তাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পজিশনে আপনার কোম্পানি রিক্রুট করবেন। তাকে আপনি স্যালারি অফার করছেন 26,750 pounds, which is of course, as we mentioned, higher than the general threshold of 25,600 points. কিন্তু তার রিচার্ডের স্যালারি হায়ার হলো, এটার গোয়িং রেটটা হচ্ছে 33,400। এবার একটু উল্টে গেল, রাইট? আপনি 25,600 pounds তাকে অফার করছেন এবং ইউ আর অফারিং হিম মোর দেন দ্যাট, বাট এই জবের জন্য রিকোয়ার্ড স্যালারি হচ্ছে গোয়িং রেট যেটাকে আমরা বলছি, which is 33,400. দ্যাট মিনস ইয়োর অফার্ড স্যালারি ইজ স্টিল লেস দেন দ্য গোয়িং রেট। তখন রিচার্ড কি করবে? রিচার্ড তখন এক্সট্রা যে 20 পয়েন্ট পাবে কোথা থেকে? থ্যাঙ্কফুলি রিচার্ডের এই পজিশন যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেটা আপনাকে দেখতে হবে ওটা শর্টেজ অকুপেশন লিস্টে আছে কিনা। থ্যাঙ্কফুলি রিচার্ডের জন্য এই জবটা ধরুন
শর্টেজ অকুপেশন লিস্টে আছে, তাহলে কি হলো, সে 20 পয়েন্টস পেয়ে গেল। যেই 20 এক্সট্রা পয়েন্ট বা ট্রেডেবল পয়েন্টস হি ওয়াজন্ট গেটিং through the salary, he will now get it because the job is listed under the shortage occupation listed job. So again, another example how you can score the additional 20 points. Okay, there is two more examples that I want to talk about. Number one, say for instance you want to come as a primary teacher and you are a qualified primary teacher. You are coming from Bangladesh, India, Pakistan or South Africa, wherever you are. You are going to come and you've got a job offer. So your job offer is from Wales. So a school in Wales wants to bring you over and offered you a job as a primary teacher. Now the school is offering you £24,906. You have successfully completed all the mandatory criteria. আপনি সমস্ত করে 50 পয়েন্ট পেয়ে গিয়েছেন, but still আপনার 20 points additionally আপনি পাচ্ছেন না, কারণ আপনার স্যালারিতে যে ডিমান্ড সেটা মিট করছে না। 25,600 নিচে আপনার স্যালারি এখনো আছে। রিমেম্বার, আপনাকে বারবার এই থ্রেশহোল্ড গোয়িং রেট মাথায় রাখতে হবে। So this is why the employer, you should be able to get the proper legal advice, read the whole guidance, the law, the secondary legislation, the guidance. Home Office is saying they will bring out phase by phase up to next few months er bhitor, weeks er bhitor chole ashbe, just to help the businesses understand exactly how they have to satisfy the points. But ekhane third example ta keno important, এই জবটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি হেলথ সেক্টর এবং এডুকেশন লিস্টেড জব যদি আপনি করেন 20 পয়েন্টস পেয়ে যাবেন। সো হিয়ার যদিও প্রাইমারি স্কুল টিচার ইজ গেটিং দ্য লেস দ্যান দ্য থ্রেশহোল্ড স্যালারি, বাট শি ইজ কাভারিং two of the main important points. Number one, her job is related to education related job, so she gets the additional 20 points, and she is meeting the national pay scales in Wales. এটাও কিন্তু আরেকটা ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখন অ্যাপেন্ডিক্স ই বা পজিশনস গুলো দেখবেন ওইখানে কিন্তু প্রতিটা জবের সাথে গাইডেন্স নোট বলে দিবে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি। ওইটাকে কিন্তু মাথায় রেখেই আপনাকে বিজনেস ইউ হ্যাভ টু প্রিপেয়ার। ইট ইজ আর্লি ডেজ, everyone understands. So when you actually go to the nitty gritty, when you find your position, then you have to go through and follow through the exact point based salary, the mandatory points, additional points, how they can get those points, and you have to advise your potential employee about those, যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে। This is how you need to plan ahead. The last and final example that I will give is again of a position which is filled by someone who is coming from a student route. So এটা কিন্তু একটা important. This is what we call new entrant. Now new entrant can be satisfied, and if you get a new entrant you can actually pay them 30% less. This is an advantage for you. So say for instance the example the Home Office is given is you are recruiting someone who is already in the UK. So একজন স্টুডেন্ট যিনি বর্তমানে আছেন এদেশে লেখাপড়া করছেন, তিনি ভেটারনিটি সায়েন্স ডিগ্রিতে লেখাপড়া করেছেন। নাও ইউ অ্যান্ড শি ইজ নাও ইন এ গ্র্যাজুয়েট রুট। সো গ্র্যাজুয়েট রুটটা কি ভেরি ইম্পর্টেন্ট, সামার 2021, আই এম জাস্ট স্লাইটলি গোয়িং অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক রুট to it's a relevant discussion I think. So graduate scheme introduce করা হচ্ছে সামার 2021 এ। সো সামার বলতে আমরা নিশ্চয় মনে করতে পারি এপ্রিল বা মে জুনে এটা ইন্ট্রোডিউস হয়ে যাবে। সো ওয়ান্স ইউ কমপ্লিট অ্যান আন্ডারগ্র্যাড কোর্স, আপনাকে 2 বছরের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সো এটা হচ্ছে গ্র্যাজুয়েট রুটে আপনি অলরেডি আছেন। আর আপনি যদি আপনি যদি পিএইচডি ডিগ্রি শেষ করেন, very important, very lucrative, I think a lot of students will be attracted by this. If someone finishes a PhD degree, then they will be given 3 years graduate route visa. ওই 3 বছরে he is entitled to stay, look for work or work. So excellent incentive to come to the UK universities. So if you finish a undergraduate degree, master's level degree, you will get 2 years visa. So আমার এক্সাম্পলটা একটু slightly different. আমি বলছি যে she is still studying and she just completed her veterinary science degree. এখন আপনি তাকে অফার করছেন একটা veterinarian position and your starting salary is 22,900. Again, not reaching
the required going rate of 32,500 or the 25,600, but you have still offered more than 20,480 pounds. But the problem is she needs 20 additional points, tradable points. Kibhabe pabe? Because she is a new entrant. Because she is a new entrant, her requirement is 30% lower from the going rate. And as a new entrant, she has got that 20 points additional incentive. That's how our example, the final example, will score the points. So I would say these are the examples which then has to be put through the law ke apnake apply korte hobe to a given fact. So business, when you have a position, when you have identified the right appropriate job and skill level, you then have to find out what salary is best suitable for you to offer. And when you offer a salary, you have to keep it in mind that tradable, extra tradable points, how they will score. And this is a balance you have to create by looking at their history, looking at whether the job is under shortage occupation listed job, are you satisfying the salary, are they coming from graduate route or are they coming from the student route, are your job listed as a shortage occupation listed job, all these criteria, or they have a PhD degree as I've just mentioned, all these criteria must be kept in mind. So এভাবে করে যখন আপনি আপনার বিজনেসের জন্য জব অফার করবেন, you can expect a successful outcome. Again, the type of jobs that are on offer right now, আমি বলেছি আগে এই প্রোগ্রামে যদি আমি সবগুলো লিস্ট অফ জব বলা শুরু করি আমাদের প্রোগ্রামের অর্ধেকটাই শেষ হয়ে যাবে। সো আই উইল অ্যাডভাইজ ইউ অ্যাপেন্ডিক্স ই সার্কুলেশন এখন ওয়াইডলি ইন্টারনেটে এটা অ্যাভেলেবল, ডাইরেক্ট গভে যাবেন, ডাউনলোড দ্যাট পার্টিকুলার অ্যাপেন্ডিক্স ই, দ্য জব, দ্য পজিশন, দ্য রাইট অ্যাপ্রোপ্রিয়েট কোড and the salary are completely for everyone, open in the public domain for any business who are interested. I will strongly advise start your preparation now, and the preparation starts from obtaining a sponsor license. Again, without having an appropriate work skilled route sponsor license, you cannot start. So firstly, very important, if you are interested business যে আমি না একটা সিকিউর স্যালারি চাই, এগেন প্র্যাগম্যাটিক, আপনি যদি এখান থেকে রিক্রুট করেন, আপনি জানেন যে আপনার রিক্রুট যাকে করছেন আপনার এমপ্লয়ি will always look for a better offer. So the certainty of job is always sort of not volatile but uncertain. But when you recruit someone from overseas, you know you have a secure employment. Of course, that doesn't mean you abuse the advantage or you pay less. The rules are there to protect them from slavery, extra labor and all of that. Home Office will be very strict to that. And in no way or shape or form আমি বলছি যে লোকাল রিক্রুট না করে আপনি বাইরে থেকে রিক্রুট করবেন. Your business will satisfy the demand itself. I can only follow and interpret the law. The law allows you to fill up the vacancy in your company from overseas. So you are just following the rule. But when you follow the rule, it is important you follow all the requirements. So আপনাকে কি করতে হবে? You must get the sponsor license first, and then you think what is the credible position for my company, and you take it from there. ধন্যবাদ for listening patiently. ধন্যবাদ মিস্টার হোসেন। আমি একটু কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক জি আমি লন্ডন থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন খুব সংক্ষেপে আমি ছোট করে বলে ফেলবো যদি আমার উত্তর রাখে। জি বলুন। জি আমি স্টুডেন্ট 2010 এ আসছি। জি তো 2014 এ আমার ভিসাটা 2 এর জন্য কেটে ফেলে 2016 এ আমি কয়েকটা অ্যাপ্লিকেশন করি, সবকটাই রিফিউজ হয়। তো 2018 এ আমি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি যেটা এখনো পেন্ডিং, 2 বছর হয়ে গেছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি ETS 2 এর যে আসান কেস ল আছে এটার মাধ্যমে আমি ওদেরকে বলছিলাম যে আমাকে অ্যাপিল রাইট দিও, তো ওরা প্রথমে আমাকে না করে দিছে, একটা রিপ্রেজেন্টেশন দিছিলাম 2017 এ। তো 2019 এ যখন আমি অ্যাসাইলাম ক্লেম করি 2 বছর হয়েছে, তো আমি একটা বললাম যে আমার ওই আসান কেসে আলোকে অ্যাপিল রাইট দিও, তারা বলে না তোমার অ্যাসাইলাম পেন্ডিং আর তোমার ওই এখন আমরা দিতে পারবো না, তোমার ওই এর সময় ওই আসান কেস ওটাকে কনসিডার করে ফেলছে যে এখন ওরা দিতে পারবে না যেহেতু আমার অ্যাসাইলাম পেন্ডিং
দর্শক আমি একটু আপনাকে থামাবো, সরি আমি একটু ইন্টারাপ্ট করি, আমি হয়তো আপনার কথা ঠিক মতো শুনিনি বা বুঝতে পারিনি। আপনি বলেছেন আমি আহসানের আলোকে অ্যাপ্লাই করলাম, কি হয়েছিল? আপনাকে রাইট অফ অ্যাপিল দেওয়া হয়েছিল, আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যে হেরেছেন? জি না, আমি একটা আলাদা রিপ্রেজেন্টেশন করছি যে অ্যাপিল রাইট দেওয়ার জন্য, ওরা আমাকে অ্যাপিল রাইটটা দেয় নাই। রাইট, সো আপনি আহসানের আলোকে একটা রিপ্রেজেন্টেশন আপনি বা আপনার লয়ার পাঠিয়েছে, যেটার আলোকে ওরা আপনাকে রাইট অফ অ্যাপিল দেয়নি। কিন্তু রেসিডেন্ট, জি আমি একটু আমাকে ফলো করেন, রেসিডেন্স কার্ড অ্যাপ্লিকেশন আপনি বললেন দে হ্যাভ অলরেডি কনসিডার্ড, সো রেসিডেন্স কার্ড রিফিউজ করে কি আপনাকে অ্যাপিল রাইট দেওয়া হয়েছিল? সেই অ্যাপিল আপনি এক্সারসাইজ করেছিলেন? সেই এক্সারসাইজ করছিলাম আপনার 2016-এ, তখন সালা একটা কেস লো ছিল, ওইটার জন্য ওই অ্যাপিলটাই, আর পরে আপার ট্রাইব্যুনালে আমি যাই নাই। তো ওরা তখন ওই ইটিএস এর টুয়েকের ইস্যুটা কিছু বলে নাই, কিন্তু এইটার পরে আসান কেস লোটা এইটার অনেক পরে আসে 2017-র দিকে, বুঝছেন? তো এখন আমি বলছিলাম যে আমি এখন যেহেতু অ্যাসাইলামটা পেন্ডিং, আমার এআরসি কার্ডও ফিনিশ হয়ে গেছে, আমি কাজের পারমিশনের জন্য যদি আমি অ্যাপ্লিকেশন করি আর এআরসি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি নতুনটা, কারণ আমার 2 বছর শেষ হয়ে গেছে, তো এখন আমি কাজের পারমিশনের জন্য আলাদা করতে পারবো, অথবা এখন আমি টুয়েকের জন্য যেহেতু আমার 2 বছর অ্যাসাইলামটা পেন্ডিং, এখন টুয়েকের ওই অ্যাপিলেটের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করব না কি? আমি বলছি আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনার একটা সুন্দর কোয়েশ্চেনের জন্য। যদি আরো কোনো ফলো আপ কোয়েশ্চেন করতে, আমাদের হাতে বোধহয় সময় বেশি নেই, আপনি ইমেল করতে পারেন, আমরা আপনাকে ওখান থেকে ফলো আপ করবো। সো লিসনার, আপনার কোয়েশ্চেনের আনসার হচ্ছে এটা। আমি মনে করি আপনার যে অংশটা, আপনার যে বক্তব্য শুনলাম, আপনার ফান্ডামেন্টাল কেস ল নট অনলি আহসান, দেয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কেস ল ফর ইউ হুইচ ইউ মাস্ট কনসিডার। আপনার লয়ারও নিশ্চয়ই এ ব্যাপারে জানা উচিত। আমি হয়তো দেখিনি ওনার কাগজ বা আপনার কাগজ, এটা বলেছে কিনা আমি জানি না। খান, দেয়ার ইজ অ্যানাদার গাইডিং প্রিন্সিপাল যেখান থেকে আপনি বেনিফিটেড হতে পারেন। খান কেসটা আহসান কেসের পরে এসেছে, এবং খান কেসটা 2018-তে কয়েকটা প্রিন্সিপাল স্ট্যাবলিশ করেছে। সেটা হচ্ছে, যদি তোমাকে আমরা ইটিএস এর এগেনস্টে কোন রকমের অ্যালিগেশন আনি, তাহলে উই অ্যাকসেপ্ট যে ইউ হ্যাভ আ রাইট টু গেট অ্যান ইনোসেন্স প্রুভড in an independent court. So basically, কারো যদি ইটিএস থাকে, সে যদি একটা হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করে, যেটা এনকারেজ করা হয়েছে আসানে এবং খান কেসে, যে আপনি আইদার ফি পেইং অর এমনি সেকশন 120-তে রিপ্রেজেন্টেশন পাঠাবেন, যেটা হবে আমার ফার্স্ট অ্যাডভাইস আপনাকে। আপনি আইদার, যেহেতু আপনার অ্যাসাইলাম পেন্ডিং আছে, আমি মনে করি আপনি ইমিডিয়েটলি সেকশন 120 নোটিশ দিয়ে খানের আলোকে একটা রিপ্রেজেন্টেশন ছেড়ে দেন, ইরেসপেক্টিভ আপনার অ্যাসাইলাম। এখানে হোম অফিস একটা কথা বলতে পারে যে আমরা এই আবেদনটি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে একসাথে শুনবো, এটা কিন্তু আপনাকে বেনিফিট করবে না, বিকজ ইট ইজ এ পিকুলিয়ার সিচুয়েশন। আমরা এখন আলোচনাটা একটু ডিপে নিয়ে যাচ্ছি। যদি আপনার অ্যাসাইলাম রিফিউজালেও পার্ট অফ দ্য ডিসকাশনে আহসান থাকে, আপনার অ্যাসাইলামের মেরিট আমি জানি না, কিন্তু আহসানের আলোচনাতে যদি আপনার ক্রেডিবিলিটির ইস্যু চলে আসে, খানের আলোকে ইটিএস এর আলোচনা চলে আসে, একজন জাজ যখন আপনাকে অ্যাসাইলামের ক্রেডিবিলিটিতে রিফিউজ করবে, টোয়েক ইস্যুটা কিন্তু ইভেন্চুয়ালি ফ্রডুল্যান্ট সাবমিশন ছিল কিনা, প্রক্সি টেস্ট টেকার ছিল কিনা, আপনার ক্রেডিবিলিটি, ক্যারেক্টার ইস্যুটাই কিন্তু মেইন। সো অ্যাসাইলামে যদি আপনি পরাজিত হন, স্বাভাবিকভাবেই কথা চলে আসে প্র্যাকটিক্যাল রিজনেবলনেসে, যে আপনি তখন আপনার ওই ইটিএস এর কেসটাও এটাকে কিন্তু এফেক্টেড হতে পারে। সো শুধু রাইট অফ অ্যাপিল তো পেলে হলো না, রাইট অফ অ্যাপিলটাকে আপনার পক্ষে আনতে হবে, কোর্ট দ্বারা প্রমাণিত হতে হবে যে আমি কোনো প্রক্সি টেস্ট টেকার দিয়ে অ্যাপ্লিকেশন আমার পরীক্ষা দিইনি। দ্যাটস, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ কন্ডাক্টেড ইট অর নট ইয়োরসেলফ, বাট আমি একাডেমিক আলোচনা আপনাকে করছি। সো আমার মতে খানের আলোকে করা রাইট অফ অ্যাপিলটাকে ইন্ডিপেন্ডেন্টলি রাখা উচিত যতটুকু সম্ভব। সেকেন্ডলি, খান যেটাকে বলে সেটা হচ্ছে, যদি আপনাকে খানের আলোকে আপনি ইটিএস এ জিতে আসেন, অ্যাজ ইফ প্রমাণিত হলো বাই ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল দ্যাট ইউ হ্যাভ নট পার্টিসিপেটেড ইন এনি ফ্রড, তাহলে কিন্তু ইনিশিয়ালি বলা হয়েছিল 60 ডেজের একটা লিভ দেওয়া হবে, যেটা পরবর্তীতে আর একটা কেস ল দ্বারা সুপ্রিম কোর্টে বর্তমানে এটা স্ট্যাবলিশ যে আপনাকে 2.5 বছর দিতে হবে। 60 ডেজ ইজ নট এনাফ, নট অ্যাডেকুয়েট রেমেডি। সো তাহলে আপনাকে যদি আবার 2.5 বছরের ভিসা দেওয়া হয়, আর একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, আপনার যে গ্যাপ, আপনি বলেছেন 2014 সালে এই ঘটনাটা হলো, 16 সালে এটা করলেন, অনেকগুলো করেছেন, আপনি যদি মেইন রিফিউজাল 2014 ইটিএস এর কারণে হয়ে থাকে এবং পরবর্তীতে যদি আপনি সাকসেসফুলি দেখাতে পারেন আমি কখনোই
এই ইস্যুটাকে নিয়ে কোর্টে যেতে পারিনি, তাহলে যদি 2020-21-এও আপনি আলটিমেটলি রাইট অফ অ্যাপিল পেয়ে প্রমাণ করতে পারেন যে আপনি দোষী ছিলেন না, তাহলে কিন্তু এই পুরো 6 বছরের গ্যাপ লেজিটিমাইজড হয়ে যাবে। দিস ইজ অলরেডি অ্যানাদার কনসেন্ট অর এগ্রিমেন্ট দ্যাট কেম আউট অফ খান প্রিন্সিপাল, খানের আলোকে। সো অফকোর্স আপনার আনসার আমি যেটা দিতে বাধ্য সেটা হচ্ছে আপনার অবশ্যই পার্সু করা উচিত। আপনার অ্যাসাইলাম পেন্ডিং আছে, আপনি সেটার আপনার এআরসি কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, কাজের রাইটের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, দ্যাট ক্যান গো অন 34 সেকেন্ড। সো আমি আপনাকে আপনার আনসার দেওয়ার জন্য যেটা বলবো, অফকোর্স আপনি একটা রিপ্রেজেন্টেশন করবেন, আপনার কাগজপত্র একজন লয়ারকে দেখাবেন, অ্যাডভাইস নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হোসেন। দর্শক, আমাদের সময় হয়েছে অনুষ্ঠানটি শেষ করার। আপনারা যারা আমাদের প্রশ্ন করতে পারেন, আপনারা আমাদের ইমেল করতে পারবেন। ইমেল করার সময় অবশ্যই আপনারা ফ্যাক্ট লিখে তারপর প্রশ্ন করবেন। দর্শক, আমাদের একটি সীমাবদ্ধতা থাকে, লাইভ অনুষ্ঠানে আমরা অনেক সময় অনেক ডকুমেন্ট দেখতে পারি না বা অনেক প্রশ্ন করতে পারি না। তো আপনারা যখন কোনো বিষয়ে কোনো ডিসিশন নেবেন, অবশ্যই আপনারা ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইজারের কাছে যাবেন, যে আপনাদের ডকুমেন্ট প্রডিউস করে তারপর আপনারা ডিসিশন নেবেন। ধন্যবাদ মিস্টার হোসেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং কঠিন প্রোগ্রাম গেল এবং খুব সুন্দরভাবে স্কিল ওয়ার্কার নিয়ে যে আপনি আলোচনা করলেন, অ্যাকচুয়ালি আমারও অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।